হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পর আবারও ব্লগ আপলোড করছি। আম, আজকে একটু ইনফরমেশন দিব। কিছু আপুরা আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছেন। আই হোপ তারা আপসেট হয়ে যাননি যে আমি কেন রেসপন্স করছি না বা এটা নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না। সেই সাবজেক্টটা হচ্ছে যে আমার ডায়েট প্ল্যান ডিউরিং মাই প্রেগনেন্সি গেস্টেশনাল ডায়াবেটিসে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। কি কি খেয়েছি, কি কি খাইনি, কীভাবে কন্ট্রোল করেছি, কি করিনি, এগুলোই বলবো। আর সাথে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন আমি একটু ক্লিনিং করছি, আমার ডেলি অ্যাক্টিভিটিস, ব্যাস এতটুকুই। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। আমি আগেও বলেছি অ্যান্ড সবসময় বলি যে গেস্টেশনাল ডায়াবেটিস আসলে পুরোপুরি লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে, যেটা বাড়বে না কমবে, অ্যান্ড যার যার বডি স্ট্রাকচার। কারণ কেউ শুকনা, কেউ মোটা, কারো ওয়েট একটু বেশি, কারো হাই প্রেশার আছে। আর প্রেগনেন্সিতে মানুষের আসলে অনেক প্রকার রোগই দেখা দেয়, যেমন ধরতে পারেন থাইরয়েড বেড়ে যায় অনেকের, অ্যান্ড আদার অনেক কিছুই থাকে। তো সব কিছু মিলিয়ে আসলে ওভারঅল একটা থিঙ্কিং রাখতে হয় গেস্টেশনাল ডায়াবেটিসে। এখন যদি মাঝে মধ্যে বেড়ে যায় তাহলে কি কোনো প্রবলেম হবে? অবশ্যই না, কোনো প্রবলেম হবে না। মাঝে মধ্যে বেড়ে যায়, আবার একটু খাবার কন্ট্রোল করলে, হাঁটা চলা বেশি করলে হয়তো ঠিক হয়ে যায়। ওভারঅল একটা লাইফস্টাইল যেহেতু, তো আপনি শুধু খাওয়া দাওয়া করবেন আর ঘুমাবেন তাহলে হবে না। অবশ্যই হাঁটতে হবে। আমার ডায়েটিশিয়ান আমাকে বারবার বলেছে ইউ হ্যাভ টু ওয়াক প্রপারলি, আর অ্যাটলিস্ট হাতে ধরে 30 মিনিট তোমার প্রতিদিন হাঁটতে হবে। তো সেটা আমি করেছি। আমরা আমাদের বাঙালি কালচারে যেটা হয় যে প্রথমে আমরা যখন শুনি প্রথম প্রেগনেন্সি পজিটিভ, তখন থেকে আমরা একদম বেড রেস্টে চলে যাই অ্যান্ড রানির মতো থাকি। খাবার দাবার সব বেডে চলে আসে, বেডেই খাওয়া দাওয়া, বাস রেস্ট করো। বাট এটা আসলে ঠিক না। আমাদের অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আমার 2টা প্রেগনেন্সিতে আমি কম্প্যারিজন করে দেখেছি যে আমার প্রথম প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা একটু আপ ডাউন বেশি ছিল। মানে খাওয়া দাওয়া একটু 19-20 হলেই, একটু ব্যতিক্রম হলেই বেড়ে যেত। আর তখন কোভিড ছিল অ্যান্ড বাহিরে কোথাও গিয়ে হাঁটার কোনো চান্সও ছিল না। আর আমাদের এখানে যেহেতু স্টুডিও অ্যাপার্টমেন্ট, এক রুমের মধ্যে আর কতটুকুই হাঁটা চলা করা হয়, তাই না? তো সব কিছু মিলিয়ে তখন আমার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে একটু প্রবলেম হতো। খাওয়া দাওয়া অনেক কম কম খেতে হতো অ্যান্ড অনেক লাইক স্যালাড, যা খুশি তা খাওয়া, ওগুলা হতো না, স্যালাড খেতে হতো বেশি। বাট সেকেন্ড প্রেগনেন্সিতে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এখন আমার বেবি আছে। তো বেবির পিছনে আমার অনেক শ্রম দিতে হয়, আমার টডলার বেবি। তো ওকে নিয়ে শ্রম দেওয়া, তারপর ঘরের সব কাজকর্ম করা, রান্না বান্না, ক্লিনিং, জামা কাপড় ধোয়া, যদিও মেশিনে ধোয়া হয়, বাট আদার যত কিছু থাকে আর কি, সব কিছুই করতে হয়েছে। বাচ্চাকে খাওয়ানো, বাচ্চার এক্সট্রা একটা ডিউটি। তো সব কিছু করার পর আমার কাছে মনে হয়েছে যে না, আমি সেকেন্ড প্রেগনেন্সিতে একটু বেশি খাবার খাওয়াতেও আমার প্রবলেম হয়নি তেমন একটা। রিডিংগুলো পারফেক্টলি থাকতো, অত একটা বেড়ে যেত না, কারণ আমি অনেক অ্যাক্টিভ ছিলাম, অনেক কাজ করতাম, আর আমার ক্যালোরিজ বার্ন হয়ে যেত। সেজন্য আমার আসলে এগুলো সুগার কাউন্ট হতো না। তো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি কি বলতে চাচ্ছি, যে অবশ্যই আপনাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে, কাজকর্ম করতে হবে। ভাত খেয়ে ডাইরেক্ট শুয়ে পড়লে আসলে এটা বেড়ে যাবে, স্বাভাবিক। বাট আপনি অবশ্যই আমাদের যে বাটি আছে দেশে, সেই বাটির 1 বাটি পরিমাণ, ছোট বাটির কথা বলছি, 1 বাটি পরিমাণ ভাত নেবেন, আর তরকারি যেটাই হোক একটু বেশি নিলেই হয়। তো পেট সম্পূর্ণ ভরে না আসলে, পুরোপুরিভাবে যদি আপনি পেট ভরে, গলা পর্যন্ত ভরে খাবার খেতে চান তাহলে অবশ্যই সুগারটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে একটু বুঝে খাবেন, আদারওয়াইজ আপনি সবই খেতে পারবেন। মিষ্টি কুমড়াটা আমি দেখেছি, মিষ্টি কুমড়া খেলে সুগার একটু স্পাইক করে, কারণ সেটা তো একটু মিষ্টি থাকে।
তারপর কোনো সবজি খেলেই কোনো প্রবলেম নেই, মাছ মাংস কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই, বাট ভাত কার্ব জাতীয় খাবারগুলো একটু পরিমাণে কম খেতে হবে। খেতে পারবেন, আমি সেকেন্ড প্রেগনেন্সিতে ভাতই খেয়েছি, কোনো রুটি টুটি খেতে হয়নি আমার, বাট কম খেয়েছি পরিমাণে। যখনই দেখি যে একটু বেশি মনে হচ্ছে রিডিংগুলো, তখনই ভাত আমি একটু কম খাই, মানে পুরোপুরি পেট ভরে না, আমার একটু খিদা রয়ে যায়। তো কম খেয়ে আমি 2 ঘন্টা পর চেক করি। চেক করার পর যখন দেখি যে না রিডিংগুলো পারফেক্ট, তো চেক করার পর আমি কিছু একটা স্ন্যাক্স খেয়ে নিই, স্পেশালি আফটার লাঞ্চের 2 ঘন্টা পর যখন আপনি চেক করবেন, এরপর আপনি যা খুশি তাই খেতে পারেন, বাট মিষ্টি জাতীয় কিছু না, বাট আপনি একটু পেট ভরে খেতে পারবেন, অসুবিধা নেই। আর হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের পরে এই 2টা টাইমে আপনি যা খুশি তাই পেট ভরে খেয়ে নেবেন। তারপর আপনার ডিনারের পর 2 ঘন্টা পর আপনার কাউন্টিংটা হবে। তো ডিনারে আবার পরিমাণ মতো খেয়ে নেবেন, তারপর কাউন্ট হবে আপনার। লাইক এভরি 2 আওয়ার যদি আপনি হিসাব করে খান, তাহলে আপনার সুগার অত একটা স্পাইক করবে না আশা করি। এখন কথা হচ্ছে যে আপনি কি ধরনের খাবারটা খাচ্ছেন, লাইক আপনি কি সুগারি আইটেম খাচ্ছেন, বা আপনি এমন ফল খাচ্ছেন যেটাতে অনেক বেশি মিষ্টি আছে বা আপনার গ্লুকোজটা স্পাইক করবে, সেগুলো আপনার বুঝে খেতে হবে। আমি আমার আরেকটা ব্লগেও বলেছিলাম কিছু ফলের কথা, যেগুলো খেলে আপনার সুগারটা বেড়ে যাবে। তার মধ্যে হচ্ছে খেজুর, কলা, মিষ্টি আঙ্গুর, তারপর আম, কাঁঠাল, এগুলো খেলে অনেক বেড়ে যায়। তারপর আছে চেরিও অনেক মিষ্টি হয়। মিষ্টি জাতীয় যে কোনো ফল খেলে আপনার সুগার স্পাইক করবেই। তো এমন না যে খেতেই পারবেন না, বাট পরিমাণ মতো খেতে হবে। যেমন এক বসাতে আমরা যখন শখ করে 3-4টা আম খেয়ে ফেলি বা 2-3টা আম খেয়ে ফেলি, সেটা করা যাবে না। আপনি ধরেন একটা আম নিতে পারেন, একটা অরেঞ্জ নিতে পারেন, মানে কমলা বা মালটা যেটাই হোক, এভাবে করে মিক্স করে খেয়ে নেবেন। ভিটামিন সি টাইপের যেসব ফল আছে সেগুলো খেলে আপনার সুগার স্পাইক করবে না। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি ফ্রুট জুস খান, ফ্রুট জুস কিন্তু সুগার বাড়ায়, রেদার দেন আপনি যদি ফলটাকে পুরো আস্ত চাবিয়ে খান, বা বুঝতেই পারছেন হয়তো, যে কোনো ফলের জুস করলে সেটাতে সুগারের পরিমাণ বেড়ে যায়। তো চেষ্টা করবেন ফলের জুস না করে এমনিতেই খাওয়াটা বেটার। আমি আমার দ্বিতীয় প্রেগনেন্সিতে হরলিক্সও খেয়েছি, বাট আলহামদুলিল্লাহ আমার কোনো সুগারের প্রবলেম হয়নি। কেন হয়নি? কারণ আমি আসরের পর, মানে লাঞ্চের কাউন্টিংটা শেষ করে তারপর আমি মিল্ক খেয়েছি হরলিক্স দিয়ে, অথবা ব্রেকফাস্টের পরে। কখনোই আমি রাতে ডিনারের পরে খাইনি, কারণ তখন যদি আপনি ফুল ফ্যাট দুধটা খান উইথ হরলিক্স অর সামথিং লাইক সুইটনার, তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিসটা বেড়ে যাবে। এখন আসি যে আপনারা কি খেতে পারেন। আমাকে ডক্টর বলেছে যে যদি আমার রাতের বেলা খিদা লাগে তাহলে আমি টক দই যেন খাই। টক দই বা স্যালাড, আমাদের দেশে যে সাদা চনাটা পাওয়া যায়, কাবুলি চানা বলে যেটাকে, সেটা দিয়ে খুব মজা করে সালাদ বানানো যায়, সেই সালাডটা খাওয়া যায়। তারপরে যে কোনো নাটস, তারপর ভিটামিন সি টাইপের সিট্রিক ফুড, মানে ফ্রুট, এগুলো খাওয়া যেতে পারে। তারপর মুড়ি, চানাচুর, এগুলো খুবই লাইট খাবার, এগুলো খেলে কখনোই ক্যালোরিজ বেশি হয় না। তারপর হচ্ছে গিয়ে বিস্কিট, চিনি ছাড়া যেসব বিস্কিটগুলো আছে, খুব একটা না খেলেও অল্প কিছু খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এসব খাবার আপনারা রাতের স্ন্যাক্সের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য বেশ উপকার হবে। আর হচ্ছে গিয়ে যদি মনে করেন যে খেজুরটা খুব ইম্পর্টেন্ট প্রেগনেন্টদের জন্য, হ্যাঁ অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, বাট লাস্টের দিকে খেলে অত একটা প্রবলেম নেই। যখন প্রেগনেন্সির লাস্টের পর্যায়ে চলে আসবে, যে আপনার ডেলিভারি খুব নিকটবর্তী, তখন আপনারা সুগার প্রতিদিন 3টা করে খেতে পারেন, বাট এক বসায় 3টা খাবেন না। সুগার মানে খেজুর কিন্তু অনেক মিষ্টি, তো সেজন্য একটু বুঝে শুনেই খাবেন।
আর যারা বেশি অ্যাক্টিভ, অনেক কাজকর্ম করেন, তারা আপনারা চেক করলেই বুঝতে পারবেন যে আপনি মিষ্টি জাতীয় কিছু খেয়েছেন। এরপর 2 ঘন্টা পর আপনি চেক করলেন, আপনি দেখবেন যে রিডিং অত একটা হাই আসে না। কারণ হচ্ছে মিষ্টি খেলে তো পেট খুব একটা ভরে না, আর কাজ করতে করতে দেখা যাচ্ছে যে ক্যালোরিটা বার্ন হয়ে যাচ্ছে। তো দেখতে পারেন সবার বডি সেম না, আমার বডিতে বার্ন হয়ে গিয়েছে। অ্যান্ড আমার মিষ্টি খাওয়ার পরও 2 ঘন্টা পর আমি চেক করে দেখেছি যে আমার রিডিংটা নর্মাল ছিল। লাইক খালি পেটে হলে তো 95 এর নিচে, আর ভরা পেটে হলে 120 এর নিচে। তো আমারটা নর্মাল ছিল, তাই আমি মাঝে মধ্যে একটু চুরিচামারি করতাম, লাইক মিষ্টি কিছু খেয়ে নিতাম, কারণ আমার মিষ্টি খুব পছন্দ। বাট আপনারা দেখতে পারেন, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যে কোনটা খেলে আপনাদের বডি স্যুট করছে, কোনটা খেলে করছে না, আর কি খেলে বা কিভাবে চলাফেরা করলে আপনাদের সুগারটা কন্ট্রোলে থাকে আর কিভাবে করলে কন্ট্রোলে থাকে না। এটা কমপ্লিটলি আপনি নিজেই ট্রাই করে করে দেখতে হবে, অ্যান্ড এভরি সিঙ্গেল ডে আপনাকে টেস্ট করতে হবে। আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না যে আপনি কি খেয়েছেন যার কারণে আপনার সুগার বেড়ে গিয়েছে। আপনারা যদি এই টিপসগুলো ফলো করার পরও যদি দেখেন যে আপনাদের সুগার বাড়ছেই, মানে কন্ট্রোলে আসছে না, তখন আপনারা 1 সপ্তাহ ট্রাই করবেন রাতের বেলা রুটি খাওয়ার। 1টা রুটি, 2টা না। অবশ্যই 1টা রুটি খেতে হবে। আপনি সবজিটা বেশি খেতে পারেন, ডিম খেতে পারেন, বাট আপনি 1টা রুটির বেশি একবারে খেতে পারবেনই না। যদি ক্ষুধা থাকে, থাকুক, 2 ঘন্টা পর চেক করে দেখবেন যে কন্ট্রোলে আছে কি না। এরপর কিছু একটা স্ন্যাক্স খেয়ে নেবেন, বাট অবশ্যই 1টা রুটি খেতে হবে, একসাথে 2টা রুটি খাওয়া যাবে না। অ্যান্ড বাস এগুলোই করতে হবে। আর আমাদের দেশে আমি দেখেছি যে সবার ঘরে কিন্তু গ্লুকোমিটারটা নেই, মানে চেক করার যে মেশিনটা, সেটা সবার ঘরে ঘরে নেই। মেইনলি আমরা ফার্মেসিতে গিয়েই চেক করি, যখন মন চায় তখন গিয়ে চেক করে আসলাম। বাট এভাবে করলে হবে না, অবশ্যই মেশিনটা লাগবে বাসায়। অ্যান্ড এভরি সিঙ্গেল ডে 4 বার করে চেক করে দেখতে হবে যে কন্ট্রোলে আছে কি না। এভাবেই আসলে এখানে গেস্টেশনাল ডায়াবেটিসগুলো ট্রিট করা হয়। অ্যান্ড কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন যে কোনটা খেলে আপনার বেড়ে যাচ্ছে, কোনটা খেলে আপনার ঠিক থাকে, সেই জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন। এভাবে আপনারা নিজেরাই ফিগার আউট করতে পারবেন যে কি খেলে আমাদের জন্য ভালো। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড একটু হলেও আপনাদের হেল্প হয়েছে। কারণ আমার তো প্রেগনেন্সি পিরিয়ডটা শেষ, তো আমি তখন কি খেয়েছি না খেয়েছি আমার মনে আছে, বাট আমি তো আর রেকর্ড করিনি। টুকটাক আমার তখনকার ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে আমি সকালে নাস্তায় হয়তো 1 কাপ চা আর 1টা পরোটা, ফ্রোজেন পরোটা যে থাকে পাতলা, সেগুলো খেয়ে নিতাম, অথবা 1 পিস কেক, বেকারির যে কেক থাকে, তো সেটা খেয়ে 2 ঘন্টা পর আমি দেখতাম আমার কাউন্টিং থাকতো 85, ব্রেকফাস্টের পরে 88, সামটাইম 92, এরকম 120-এর নিচেই থাকতো। তারপর লাঞ্চে আমি ভাত খেয়ে নিতাম, অল্প একটু ভাত, অল্প একটু তরকারি। তো যদি ভাত খেয়ে আমি সাথে সাথে শুয়ে পড়ে যাই, তাহলে মাঝে মধ্যে বেড়ে যেত। বাট আমি ভাত একটু কমই খেতাম, খুব একটা রুচি ছিল না আমার ভাত খাওয়ার। তো ভাত কম খেলে দেখা যেত যে কন্ট্রোলেই থাকতো। এরপর আমি স্ন্যাক্স খেয়ে নিতাম, লাইক দুধ অথবা ফল কিছু একটা। তো আমি আম খেয়েছি, বাট আমি এক বসায় 1টা আমই খেয়েছি। তো 1টা আম খেলে আসলে গ্লুকোজ অত একটা বাড়ে না। তারপর কলা অত একটা খাইনি, কারণ কলা খেলে অনেক বেড়ে যায় সুগার। এভাবেই খেয়েছি, রাতেও ভাতই খেয়েছি। মাঝে মধ্যে যখন দেখতাম যে না আমার ডায়াবেটিস অনেক হাই, লাইক একবার মনে আছে আমার যে একটা বড় পরোটা খেয়েছিলাম আমি সকালবেলা, পরোটা, ডিম, চা সব কিছু মিলে একদম ভরে খেয়েছি। তো তারপর দেখা গিয়েছে যে আমার সুগার ছিল 142, সেটা অনেক বেশি। তো আমি কি করলাম,
লাঞ্চে এরপর আমি আর কিছুই খাইনি, কোনো স্ন্যাক্সও খাইনি। লাঞ্চেও আমি জাস্ট একটু চিকেন খেয়েছি, চিকেন ফ্রাই টাইপ করে, আর একটু ভেজিটেবল নিয়ে জাস্ট ওই প্রোটিনটা খেয়েছি আর ভেজিটেবল। এরপর আমি 2 ঘন্টা পর কাউন্ট করে দেখি যে না, নর্মালে এসেছে। তো আপনারা এভাবেও ট্রাই করতে পারেন। এভাবে ফিগার আউট করলে আশা করি আপনাদের কোনো ক্ষতি হবে না। আর আফটার ডেলিভারি এটা আসলে বংশীয় রোগ, তো যাদের বংশের মধ্যে আছে, যাদের হবে ভাব, তাদের আসলে আফটার ডেলিভারি অনেক সময় হয়েও যায়। বয়স, তারপর ওজন, সব কিছুর একটা ম্যাচের উপর ডিপেন্ড করে। আমার যেহেতু অনেক কম বয়স, আমার এখন 22 বছর চলে, আর আমার ওজনও অনেক কম, লাইক 46। তো আমার গেস্টেশনাল ডায়াবেটিসে এরপরে আমার ডেলিভারির পর ডায়াবেটিস আর থাকেনি, চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। বেবিরও কিছু হয়নি। এখানে বেবিরও সুগার কাউন্ট করা হয়েছে, যে বেবির লো সুগার হওয়ার চান্স থাকে, তো সেটাও চেক করে দেখেছে, সব ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এভাবেই আমি কন্ট্রোল করেছি। আপনারাও ট্রাই করেন, আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ বেবি হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।